আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের অত্যন্ত দর্শকপ্রিয় অনুষ্ঠান জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানে আমি সুমি আস্তান আছি আপনাদের সাথে। জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি দেশের বিভিন্ন সমসাময়িক বিষয়গুলি নিয়ে। আর আমাদের সাথে আলোচনায় সংযুক্ত হন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আমাদের সহকর্মীগণ এবং থাকেন তাদের সাথে নানা ধরনের অতিথিগণ। তারই ধারাবাহিকতাও আজকেও আমাদের সাথে যারা সংযুক্ত হবেন তারা হলেন রাবিদ মাহমুদ চঞ্চল, আমাদের স্টাফ রিপোর্টার। তিনি আছেন আমাদের সাথে খুলনার পাইকগাছা থেকে, সোহাগ মিয়াজি কুমিল্লা 14 গ্রাম থেকে, সাইফুল ইসলাম সুমন কুমিল্লা থেকে এবং আসাদুজ্জামান তালুকদার আছেন আমাদের সাথে নেত্রকোনা থেকে। চলুন দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যেতে চাই আমাদের সহকর্মী রাবিদ মাহমুদ চঞ্চলের কাছে। তিনি আছেন আমাদের সাথে খুলনার পাইকগাছা থেকে। চঞ্চল, আপনি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ সুমি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। সুমি, আমি আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি দেশ বিদেশের যেখান থেকে বসে আমাদের এই জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠান দেখছেন সকল দর্শনার্থী এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুমি, আমি আজকে আছি, আপনি একটু আগে বলছেন পাইকগাছা থেকে, মানে খুলনা জেলার পাইকগাছা উপজেলায়, এবং আমার সাথে অতিথি হিসেবে আজকে উপস্থিত আছেন এই উপজেলার প্রশাসনিক অভিভাবক এবং উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব ABM খালিদ হোসেন সিদ্দিকী। আমি সরাসরি অতিথির কাছে চলে যেতে চাই। সুমি, আমি অতিথি মহোদয়ের কাছে জানতে চাইবো যে উনি যোগদান করছেন এখানে খুব স্বল্প সময়, মানে অতিবাহিত হয়েছে মাত্র 2 মাস, আজকে 4 দিন। তো এই মুহূর্তে স্যার আপনি কি আমাদেরকে বলবেন যে প্রশাসনিক কার্যক্রম যে আপনি পরিচালনা করছেন পাইকগাছার আপামর জনসাধারণকে নিয়ে, এই পরিস্থিতিতে আপনার কি মনে হচ্ছে? পাইকগাছা কেমন জায়গা বা আপনার কাজের ক্ষেত্রটা কেমন? ধন্যবাদ টেলিভিশনকে এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঞ্চালক মহোদয়কে। আপনারা জানেন পাইকগাছা বাংলাদেশের একটি উপকূলবর্তী উপজেলা এবং অন্যতম বৃহৎ উপজেলা। খুলনা জেলা সদর থেকে উপজেলাটির দূরত্ব প্রায় 70 কিলোমিটার এবং প্রায়শই আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে এই অঞ্চলের মানুষকে টিকে থাকতে হয়। একই সাথে এই অঞ্চলে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে, আপনারা জানেন যে এই অঞ্চলটি হচ্ছে মৎস্য সম্পদের ভরপুর। মৎস্য সম্পদে ভরপুর হওয়ার কারণে এইটাতে আমরা এখানে বলে থাকি সাধারণত যে লোনা পানির যে মৎস্য সম্পদ, এটি একটি স্বর্গভূমি আমাদের পাইকগাছা। এই সমস্ত কারণে আসলে একই সাথে যেমন প্রাকৃতিক দুর্যোগের সাথে আমাদেরকে সবসময় মোকাবেলা করতে হচ্ছে, তেমনি একই সাথে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য মৎস্য খাতের অবদানকে আমাদেরকে সারা বাংলাদেশে এই অবদানকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের অর্থনীতিতেও আমাদের পাইকগাছাবাসীকে একটি বিরাট ভূমিকা রাখতে হয়। আর তারই অংশ হিসেবে উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ সর্বাত্মকভাবে সহযোগিতা করে এই অঞ্চলের মানুষকে সমস্ত প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করার জন্য এবং তাদের জীবনযাত্রার মানকে সমুন্নত রাখার জন্য। আপনারা এটাও জানেন এখানে খাবার পানির একটি তীব্র সংকট আছে। এখানে যেহেতু ভূগর্ভস্থ পানিতে প্রচুর লবণাক্ততা রয়েছে, নদীর পানিতে লবণাক্ততা থাকে, সে কারণে এখানে মিষ্টি পানি নিয়ে এখানকার অধিবাসীদের সংগ্রাম করতে হয়। জোয়ারে, অমাবস্যার গনে, যেটাকে এখানে আঞ্চলিক ভাষায় গন বলা হয়, মূলত এটি হচ্ছে ভরা জোয়ার বা ভরা কাটাল যেটাকে আমরা বলি বিজ্ঞানের ভাষায়, এটি হচ্ছে এই জোয়ারের সময় এখানে বাঁধ উপচে যে পানি আসে, অনেক সময় বাঁধ ভেঙে পানি ঢুকে, মানে সারা বছরই আমাদেরকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে টিকে থাকতে হয়। তবে এই প্রাকৃতিক দুর্যোগের সাথে টিকে থেকেও আমরা কিন্তু আমাদের অর্থনীতিকে সচল করে রাখতে পেরেছি, সবল করে রাখতে পেরেছি। আপনারা জানেন আমাদের দেশের যে রপ্তানি সম্পদ চিংড়ি এবং কাঁকড়া এবং কুচিয়া, এই তিনটি অর্থকরী ফসল, অর্থকরী মানে মৎস্য সম্পদের অধিকাংশ যোগান কিন্তু দেওয়া হয় এই উপকূলবর্তী 3-4টি উপজেলা, পাইকগাছা, কয়রা, আশাশুনি, এই সমস্ত উপজেলাগুলো থেকে। যদিও করোনার কারণে আমাদের রপ্তানি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে, তারপরেও আমরা সরকারের পক্ষ থেকে, আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত মৎস্য চাষীদের বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে যাচ্ছি এবং তাই প্রণোদনা দেওয়ার ফলে আমাদের মৎস্য, কৃষি, প্রাণী সম্পদ প্রত্যেকটি সেক্টরে আমরা কিন্তু করোনাকালীন যে প্রণোদনা দেওয়ার কথা, তাদের যে দুর্যোগ কাটিয়ে ওঠার যে সক্ষমতা বৃদ্ধিকরণ, তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য যে আর্থিক সহায়তা, ঋণ সহায়তা, এমনকি টেকনোলজিক্যাল সাপোর্ট, এগুলো সবগুলো দিয়ে যাচ্ছি। আপনারা জানেন, আপনারা এটাও জানেন আমরা সম্প্রতি পাইকগাছাতে সর্বপ্রথম ভাসমান বীজতলা তৈরি করেছি এই চলতি মাসে, যাতে করে আমাদের আমন চাষিরা কোনোভাবে বীজ ধানের অভাবে বা যে ধানের চারার অভাবে তারা তাদের আবাদ ক্ষতিগ্রস্ত না হয়। মোটামুটি আমরা এটুকু বলতে পারি যে সমস্ত প্রকার দুর্যোগকে, প্রতিকূলতাকে কাটিয়ে আমরা আমাদের জীবনযাত্রাকে
স্বাভাবিক এবং গতিশীল রাখার জন্য সব রকম প্রচেষ্টা। স্যার ধন্যবাদ। আপনার পাশাপাশি আমি একটা বিষয় একটু জানতে চাইবো, যেহেতু আপনি পাইকগাছা উপজেলার প্রশাসনিক অভিভাবক এবং এই প্রশাসনিক অভিভাবক থাকা অবস্থায় আমরা যখন এই কয়েকদিন আগেও মানে আমি আসার পথেও দেখছি বা ইতিপূর্বে কয়েকবার নজরে পড়ছে যে পাইকগাছা সড়ক এবং পাইকগাছা যে খুলনা মেন সড়ক, এই সড়কটা একটা অংশ মানে বিশেষ করে 0 পয়েন্ট থেকে আপনার যে তেল পাম্প আছে এই পর্যন্ত দেখা যায় দুপাশ দিয়ে গাড়ি রাখা হয় এবং এই যে 0 পয়েন্ট থেকে যেটা শিববাড়ি একটা গুরুত্বপূর্ণ ওখানে স্থাপনা আছে মাছের একটা সেট। এই গাড়ি রাখার ফলে যে প্রতিনিয়ত যানজট এবং মানুষ যে হতাহতের ঘটনা ঘটছে, এই বিষয়টা আপনি কি পদক্ষেপ নিতে পেরেছেন বা নিতে চাচ্ছেন? ধন্যবাদ। খুব বার্নিং একটা ইস্যু এবং খুব মানে জনগুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেছেন আপনি। আমি পাইকগাছাতে এসেছি আজকে 2 মাস 4 দিন। এই 2 মাস 4 দিনের প্রায় প্রতিটি দিনই এই বিষয়টিকে আমার মোকাবেলা করতে হচ্ছে এবং এই সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। সত্য কথা বলতে আমাদের পাইকগাছা বাস স্ট্যান্ড, পাইকগাছাতে কোনো বাস স্ট্যান্ড নাই, যে কারণে বাস মালিকগণ তাদের বাসগুলোকে রাস্তার উপরে বলা যায় এক প্রকার এলোপাতাড়ি ভাবেই সাজিয়ে রাখে। এটিকে যদি সারিবদ্ধভাবে সাজিয়ে রাখতেন তাও হয়তো আমরা মনে করতে পারি যে যানজটের সমস্যাটা তারা লাঘব করতে পারতেন, কিন্তু ক্ষেত্র বিশেষে তাদের অসহযোগিতা এবং কিছু ক্ষেত্রে অবশ্যই আমাদের যে বাস স্ট্যান্ড না থাকার কারণে এই বাস মালিকরা তাদের বাসগুলোকে রাস্তার উপর রাখতে বাধ্য হন। আমরা অতি সম্প্রতি আমাদের পাইকগাছা কয়রার সম্মানিত সরকার সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বাবু তার উদ্যোগে এবং মেয়র পৌরসভা জনাব মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর এবং আমি উপজেলা নির্বাহী অফিসার 3 জন মিলে একটি সমন্বয় সভা করেছি। এই বাসগুলোকে একটি নিরাপদ জায়গায় এবং পৌরসভার বাইরে সরিয়ে নেওয়ার জন্য আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি। সম্মানিত বাস মালিক সমিতি এবং সম্মানিত বাস শ্রমিক সমিতি তাদেরকে নিয়ে আমরা এই বৈঠকটি করেছিলাম। এই বৈঠকে তারা আমাদেরকে একটি ইতিবাচক ফলাফল জানাবে বলে জানিয়ে গিয়েছেন, কিন্তু ইতিমধ্যে আমাদের সম্মানিত সংসদ সদস্য মহোদয় উনি করোনা আক্রান্ত হয়ে ঢাকাতে চিকিৎসাধীন আছেন। আমাদের মেয়র মহোদয় তিনি নিজেও করোনা আক্রান্ত হয়েছেন। সবকিছু মিলিয়ে আমরা একটু করোনাকালীন দুর্যোগের মধ্যে পড়ে পিছিয়ে গিয়েছে। আশা করছি তারা যদি সুস্থ হয়ে আসে, আল্লাহর রহমতে তারা সুস্থ হয়ে আসার পরপরই আমরা এই বাসগুলোকে একটি শৃঙ্খলার মধ্যে এনে যতদিন পর্যন্ত বাস স্ট্যান্ডের ব্যবস্থা আমরা না করতে পারছি ততদিন পর্যন্ত তাদেরকে পৌরসভার বাইরে একটি নিরাপদ জায়গায় পার্কিং করার জন্য। আমি পাশাপাশি আপনার কাছে আরেকটা বিষয় একটু সংযুক্ত করতে চাইবো, যেহেতু আপনি এসছেন অল্প সময়, দায়ভারটা ঠিক আপনার উপরে বর্তায় না, তবুও বলবো যে থানার সামনে থেকে যে আপনার উপজেলা প্রাণ কেন্দ্রের যে শিববাড়ি পর্যন্ত একটা রাস্তা আমরা দেখতে পেয়েছি যেখানে বড় বড় ধরনের পাথর ফেলে মানে রোলার করে রাখা হয়েছে, কোথাও এখন কিন্তু সবগুলো মানে বিক্ষিপ্ত অবস্থায়, যান চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। এই বিষয়টি কি আপনার দৃষ্টি গোচর হয়েছে কিনা বা হওয়ার পরে আপনি কি ধরনের ব্যবস্থা নিতে চাচ্ছেন একটু জানিয়ে বলবেন? মূলত বিষয়টি যেটি বললেন এটিও একটি জনগুরুত্বপূর্ণ ইস্যু এবং এটি আমাদের দৃষ্টিগোচর একেবারে হয়নি সেটাও না। দৃষ্টিগোচর হওয়া মাত্রই আমরা কিছু ব্যক্তির বিরুদ্ধে আমরা প্রশাসনিক ব্যবস্থা নিয়েছি। আমরা ইতিমধ্যে মোবাইল কোর্ট করে জরিমানা করেছি, কিন্তু এখানে শুধুমাত্র আমাদের প্রশাসনিক ব্যবস্থাই একমাত্র হাতিয়ার নয়। আপনি জানেন যে নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে। আমরা যারা নতুন নির্মাণ বা অবকাঠামো নির্মাণ করতে যাই, আমরা আমাদের মানে নির্মাণ সামগ্রীগুলো এমন যত্রতত্রভাবে ফেলে রাখি যে এটি আসলে আমাদের সুনাগরিকের পরিচয় বহন করে না। তো শুধুমাত্র মোবাইল কোর্ট বা প্রশাসনিক ব্যবস্থা বা শাস্তি প্রদান করেই মানুষের মধ্যে এই ধরনের সচেতনতা আনা যাবে এটা আমি মনে করি না। এতে মানুষের নিজস্ব বিবেকবোধ জাগ্রত করতে হবে যে আপনি যে আপনার নির্মাণ সামগ্রী, পাথরের পাত, লোহার কুচি বা লোহার রড, ইট, বালি এগুলো কোথায় রাখছেন এটা আপনাকে চিন্তা ভাবনা করে দেখতে হবে যে আপনি অন্যের অসুবিধা সৃষ্টি করছেন কিনা। তারপরেও যেহেতু বিষয়টি আপনি আবার পুনরায় নজরে আনলেন, আমরা অবশ্যই আবার এই ব্যাপারে। সম্মানিত অতিথি, আমি আপনার সাথে এই বিষয়ের সাথে আরেকটি বিষয় একটু সংযুক্ত করতে চাই। যেহেতু আমরা পাইকগাছাকে খুলনার বাণিজ্যিক কেন্দ্র হিসাবে আমরা পরিচিত অলরেডি অর্জন করেছে এবং আমরা জানিও যেটা পাইকগাছাকে বলা হয় খুলনার বাণিজ্যিক প্রাণ কেন্দ্র। তো সেই হিসাবে পাইকগাছাতে একটা বিনোদন কেন্দ্র যেটা থাকা প্রয়োজন বলে এলাকার মানুষ মনে করে, সেই হিসাবে আপনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো ধরনের আমার আবেদন বা নিবেদন জানিয়েছেন কিনা আমাকে একটু বলবেন? সুন্দর একটা প্রশ্ন হলো। আমি আসলে এই প্রশ্নটা আশা করছিলাম যে প্রশ্নটা আমাকে করা হোক, কারণ আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি আমি আসার পরপরই এখানে আমি 2 মাস 4 দিন এখানে এসেছি, কিন্তু এসেই আমি এই উদ্যোগটা নিয়েছি যে যেহেতু এখানে একটি পাইকগাছা উপজেলা হচ্ছে খুলনার
অন্যতম ঐতিহ্যবাহী উপজেলা। এখানে যে বাজারগুলো রয়েছে এগুলো সবই 200 বছরের পুরাতন বাজার। কপিলমুনি বাজার, বিনোদ বিহারী সাধুর বাড়ি, মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত স্থান, স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাড়ি। অর্থাৎ এখানে ঐতিহাসিক এত বেশি গুরুত্বপূর্ণ স্থাপনা অবকাঠামো আছে যে এগুলোকে সংরক্ষণ এবং এর সাথে জড়িয়ে যে পর্যটন গুলো এগুলো বিকশিত করার মতো পর্যাপ্ত সুযোগ আমাদের রয়েছে। এবং সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য ইতোমধ্যে আমরা বেতবুনিয়া সোলাদানা ইউনিয়ন, এখানে কি ইউনিয়ন আছে, সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়াতে 26.5 একর জায়গা নিয়ে আমরা বঙ্গবন্ধু পরিবারের কারো একজনের নামে একটি ইকো পার্ক করার প্রস্তাব দিয়েছি। আমরা আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার জনাব মোহাম্মদ দিলার হোসেন স্যারের উদ্যোগে এবং স্যারের নেতৃত্বে এই পার্কটি আমরা করতে চাচ্ছি, ইকো পার্ক। এবং আমাদের ইচ্ছা এটা আমরা বঙ্গমাতার নামে একটি ইকো পার্ক করবো, যেখানে একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ইকোলজিক্যাল যে ব্যালেন্স গুলো এগুলো বজায় রেখে এখানে দর্শক এবং পর্যটকদের একটি নিরাপদ পর্যটন স্থল হিসেবে আমরা গড়ে তুলতে পারি সেই প্রচেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যে প্রস্তাব আমরা উপজেলা থেকে পাঠিয়ে দিয়েছি সব রকম দাপ্তরিক কাজকর্ম শেষ করে। এছাড়া আমরা আমাদের পৌরসভার সঙ্গে লাগোয়া একটি শেখ রাসেল শিশু পার্ক করার উদ্যোগ নিয়েছি। এ বিষয়ে মাননীয় মেয়র মহোদয় আমাদের সহযোগিতা করছেন। এছাড়া আরো কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি উপজেলা প্রশাসন থেকে, উপজেলা পরিষদ থেকে। আমরা এখানে নৌ পর্যটনের বিষয়টি নিয়ে খুব সিরিয়াসলি ভাবছি। এখানে পর্যটকরা এসে যাতে তারা নৌ পর্যটনটা করতে পারেন, যেহেতু আপনারা জানেন এখানে একটা সমুদ্র উপকূলবর্তী উপজেলা এবং এখানে প্রচুর নদ নদী আছে। তো নিরাপদ নৌ পর্যটনের ব্যাপারে কি করা যায় এই বিষয়ে আমরা কাজ করছি। হয়তো করোনা দুর্যোগ কেটে গেলে আগামী টুরিস্ট মৌসুমে আমরা এই নৌ পর্যটন সহ বেতবুনিয়া ইকো পার্ক, শেখ রাসেল শিশু পার্ক এই বিষয়গুলো আমরা পর্যটকদের সামনে মুক্ত করতে সক্ষম। আমি সর্বশেষ একটা প্রশ্নের মাধ্যম দিয়ে আপনার কাছ থেকে আমি আজকের মতো বিদায় নেব। প্রশ্নটা হচ্ছে এরকমই যে যেহেতু পাইকগাছাকে বলা হয় নদী মাতৃক একটা অঞ্চল এবং যার বাণিজ্যিক কেন্দ্রের সাথে সংযোগ এবং মানে আপনার যে সাদাসোনা খ্যাত চিংড়ি আসার প্রধান মাধ্যম ছিল নদী। এই নদীগুলো কিন্তু সারাউন্ডিং যে নদীগুলো আছে সব নদীগুলো কিন্তু এখন নদী ভরাট হয়ে গেছে। এমনকি মানুষ হেঁটে এখন পার হতে পারে, নৌকা বা যানবাহন নেই বললে চলে, মানে যান চলাচল। সেক্ষেত্রে এইটার বিষয়ে প্রশাসন বা উপজেলা পরিষদ বা উপজেলা প্রশাসন এটার দিকে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? পাশাপাশি হচ্ছে সর্বশেষ যে জিনিসটা যে আমরা জানি যে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এবং রাজনৈতিক ত্রিমুখী একটা সংঘর্ষ সব জায়গায় হয়ে থাকে, যার জন্য উন্নয়নের কাজে বাধাগ্রস্ত হয়। সেরকম কোনো সমস্যা আপনি বিগত 2 মাস 4 দিন এখানে আপনার সাথে হয়েছে কিনা বা আপনি মুখোমুখি হয়েছেন কিনা? আমি মনে হয় শেষ প্রশ্নটা দিয়ে প্রথমেই শুরু করি আর কি। আমি কিন্তু আমার বক্তব্যের মধ্যে দু একবার বলেছি যে এখানে আমাদের মাননীয় এমপি মহোদয় যিনি আছেন তার সদয় কিছু নির্দেশনা, তার কিছু গাইডলাইন আমরা নিয়ে কাজ করছি এবং আমরা কিন্তু সমস্ত সিদ্ধান্তগুলো সমন্বিতভাবে নেই। সুতরাং এবং পরিষদ, উপজেলা পরিষদ যদিও আমাদের এখানে ধন্যবাদ জনাব খালিদ হোসেন। আপনাদের এই যে সকল উদ্যোগ সবকিছু নিয়ে সাদা চিংড়ি থেকে শুরু করে এই যে শিশু পার্ক, ইকো পার্ক, যে সকল বিনোদন কেন্দ্র থেকে শুরু করে সমস্ত কিছু যে সকল উদ্যোগ এবং ভাবনা আপনাদের এসেছে, আপনাদের সেই সকল ভাবনা উদ্যোগ যেন সফল হয় সেই প্রত্যাশায় রাখছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহকর্মী রাবিদ মাহমুদ চঞ্চলকে। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই আমাদের পরের সহকর্মীর কাছে। আসাদুজ্জামান তালুকদার আছেন আমাদের সাথে নেত্রকোনা থেকে। আসাদ, আপনি শুনতে পাচ্ছেন? আসাদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করছি নেত্রকোনা থেকে আমাদের সহকর্মী আসাদুজ্জামান তালুকদারের সাথে সংযুক্ত করতে। আসাদকে সংযুক্ত করতে পারলে আমরা জেনে নেব তিনি যেখানে আছেন সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে এবং তার সাথে কোন অতিথি আজকে উপস্থিত আছেন আমরা সে বিষয়ে কথা বলে নেব এবং জানবো অতিথির মুখ থেকেই তিনি কি বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য সংযুক্ত হয়েছেন। আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম আমাদের সহকর্মী রাবিদ মাহমুদ চঞ্চলের সাথে এবং তার সাথে ছিলেন সম্মানিত অতিথি খালিদ হোসেন। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে যেতে চাই আমাদের সহকর্মী সাইফুল ইসলাম সুমনের কাছে। তিনি আমাদের সাথে আছেন কুমিল্লা থেকে। সুমন, আপনি শুনতে পাচ্ছেন? সুমন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? সুমন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি বলুন। কনভারসেশনটা শুরু হয়ে গেলে জি শুনে আমি আছি কুমিল্লা সিটি কর্পোরেশনের 11 নং ওয়ার্ডে। আজ আমার সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের 11 নং ওয়ার্ড কাউন্সিলর ও কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুল আলামিন সাদি। তিনি আমাদেরকে জানাবেন করোনাকালীন সময় তিনি তিনের ওয়ার্ডে তাদের তার যে ভোটার আছেন তাদেরকে কতটুকু সহযোগিতা করেছেন। তাছাড়া আপনি জানেন যে বর্তমানে করোনা এখনো যায়নি আমাদের এখান থেকে, তিনি কিভাবে সহযোগিতা করে যাচ্ছেন এবং উনি ওনার এলাকার যুবকদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন সে বিষয়ে আমরা কথা বলবো কুমিল্লা সিটি কর্পোরেশনের 11 নং ওয়ার্ড কাউন্সিলর ও কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুল আলামিন সাদির সাথে। জি ধন্যবাদ সুমন। করোনাকালীন সময়ে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় কুমিল্লার গণমানুষের নেতা, যিনি জীবনের ঝুঁকি নিয়ে সার্বক্ষণিকভাবে কুমিল্লা মানুষের জন্য কাজ করে গিয়েছেন, আমাদের সকলের অভিভাবক কুমিল্লার মাননীয় সংসদ জনাব হাজী আকম বাহাউদ্দিন বাহারের নির্দেশনায় আমরা সার্বক্ষণিকভাবে কাজ করেছি এবং আমাদের এলাকায় আমাদের মানুষকে আমরা সচেতন করার জন্য সব রকমের চেষ্টা করেছি। যে দেখেছেন আপনারা আমরা প্রথম পর্যায়ে আমরা মাস্ক বিতরণ করেছি মসজিদে এবং বিভিন্ন বাড়িতে এবং রাস্তাঘাটে বিভিন্ন স্পটগুলিতে আমরা মাস্ক বিতরণ করেছি। তারপর যখন করোনাটা ভয়াবহ রূপ নিয়েছে তখন আমরা আমাদের এলাকার 3000 পরিবারকে আমরা 10 কেজি করে প্রতি 15 দিন পর পর মাসে 2 বার করে আমরা চাল দিয়েছি। তার পাশাপাশি আমরা প্রতি সপ্তাহে 4 দিন আমরা কাঁচা বাজার রেখেছি, ফ্রি কাঁচা বাজার। আপনারা যার যার প্রয়োজন মাফিক এলাকার লোক যারা জনগণ ছিল তারা নিয়ে গিয়েছেন। তার পাশাপাশি আমরা মাসে 2 দিন আবার রেখেছিলাম ভাড়াটিয়াদেরকে জন্য 5 কেজি করে চাল প্রদান। আমার এলাকার যারা ভাড়াটিয়া ছিলেন তাদেরকে আমরা 5 কেজি করে চাল প্রদান করছি। যেহেতু কুমিল্লা সিটি কর্পোরেশনে জনসংখ্যার দিক থেকে আমার ওয়ার্ডই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর সবচেয়ে বেশি জনসংখ্যা এই ওয়ার্ডে বসবাস করে। দোকানপাট, ব্যবসা বাণিজ্য, মার্কেট সব মহলগুলি আমার এলাকায় অবস্থান করে। এই জন্য আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমি এবং আমাদের নেতার নির্দেশনায় আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা যেভাবে কাজ করেছি আপনারা দেখেছেন। প্রতিটা পদক্ষেপে যেমন আমরা রিক্সা ড্রাইভারকে সচেতন করেছি, আমরা প্রতিদিন বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত রিক্সা ড্রাইভারদেরকে সাবান দিয়ে হাত ধোয়ার প্র্যাকটিস করেছি। তার পাশাপাশি 1 প্যাকেট বিস্কুট দিয়েছি, কোনোদিন দিয়েছি আপনার 1 হালি ডিম, কোনোদিন দিয়েছি 2 কেজি আটা, কোনোদিন দিয়েছি 2 কেজি চাউল, কোনোদিন দিয়েছি 5 কেজি চাউল। এইভাবে আমরা যারা ভ্রাম্যমান রিক্সা ড্রাইভার বা পথিক ছিল তাদেরকে আমরা সচেতন করেছি। তার পাশাপাশি আমাদের এলাকার প্রতিটি ঘরে ঘরে আমরা খোঁজ খবর নিয়েছি। আমরা একটা হটলাইন করে দিয়েছিলাম যাদের সম্মান রক্ষা হয়, মধ্যবিত্ত পরিবার আছে যারা সেই লাইনে দাঁড়িয়ে চাল নিতে পারবে না, আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা তাদেরকে সসম্মানে তাদের বাড়িতে আমরা খাবার পৌঁছে দিয়েছি। যেমন রমজান মাসে আমরা 3000 প্যাকেট 14টি আইটেম দিয়ে আমরা 3000 প্যাকেট আমাদের এলাকার প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা পৌঁছেছি, কেউ এসে আমাদের কাছ থেকে নিতে হয়নি। তার পাশে কোরবানির ঈদে আমরা 1100 পরিবারকে আমরা কোরবানির মাংস প্রদান করেছি, এটা আমার ব্যক্তিগত তহবিল থেকে। এবং আমাদের নেতা সার্বক্ষণিকভাবে আমাদেরকে দিক নির্দেশন দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় আমাদেরকে করোনাকালীন সময় সবসময় আমাদেরকে মাঠে পেয়েছে। আমরা যেমন আমার এলাকায় যখন করোনাটা একটু ভয়াবহ রূপ নিয়েছে, অনেক লোক মারা গিয়েছে, আমি নিজে থেকে দাফন টিমের সাথে আমি দাফন করেছি এবং আমি সার্বক্ষণিকভাবে চেষ্টা করেছি যাতে আমার এলাকার কোনো মানুষ করোনার সময় কোন রকমের সমস্যার সম্মুখীন না হতে হয়। যেমন মনে করেন একটা বাসায় করোনা রোগী ধরা পড়েছে, আমরা তখন তাকে তার বাসার নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাশাপাশি ঔষধ, ফল থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় জিনিস আমরা তার বাসায় পৌঁছেছি। টাইম টু টাইম খবর নিয়েছি তার সাথে কোনো সমস্যা আছে কিনা আমরা এগুলিতে লক্ষ্য করেছি। তার পাশাপাশি আপনারা দেখেছেন যে এলাকাতে অনেক ফকির, তারপরে যেমন আমার এলাকায় সুইপার আছে, আমার এলাকার মুচিরা আছে, আমার এখানে প্রায় 50-60 জন মুচি আছে। পাশাপাশি আমার এলাকায় অনেক হকার আছে যারা আপনার ডেইলি লেবার আছে, তারপরে আপনার গার্ড আছে। আমরা প্রত্যেককেই আলাদা আলাদা ভাবে আমরা তাদেরকে তাদের খাদ্য সামগ্রী আমরা তাদের মাঝে পৌঁছে দিয়েছি এবং সবসময় লক্ষ্য করেছি। এবং তাদের সাথে আমি সকাল 10টা থেকে রাত 1টা পর্যন্ত আমি অফিস করেছি। আমি এই করোনার সময় সার্বক্ষণিক ভাবে আমি শুধু খাওয়ার টাইমটাতে আমি বাসা দিয়ে খেয়েছি, তারপরে আমি আবার অফিস এসে করেছি। রাত্রে 1টা পর্যন্ত আমি করোনাকালীন সময় আমার অফিস করেছি। এবং আপনারাও দেখেছেন, আপনারা বহুবার আমার কাছে এসেছেন, বহুবার আমার থেকে
সাক্ষাৎকার নিয়েছেন এবং বিভিন্ন সময়ে করোনার বিভিন্ন আমার যে পদক্ষেপগুলি ছিল, যে কুমিল্লায় আমি একমাত্র সর্বপ্রথম আপনার এই যে সবজি বাজার চালু করেছি, মানুষের মধ্যে ডিম প্রদান করেছি, কাউকে রোজার সময় মুরগির মাংস প্রদান করেছি, বিভিন্ন রকম পদক্ষেপগুলি আমি গ্রহণ করেছি। আমার নেতা সার্বক্ষণিকভাবে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে তার নির্দেশনায়, এবং আমার এলাকাবাসীর যারা যুব সমাজ প্রত্যেকে আমার জীবনের ঝুঁকি নিয়ে আমার সাথে কাজ করেছে, এবং আমরা একটি ভলেন্টিয়ার বাহিনী তৈরি করেছিলাম, যে ভলেন্টিয়ার বাহিনী হাবিবুল সাহেব, আমি আপনাকে একটু থামিয়ে দিচ্ছি যে আমরা করোনাকালীন সময়ের বাইরে এখন আবারও হচ্ছে আমাদের করোনা আমাদের কাছ থেকে চলে যায় নাই, কিন্তু করোনাকে আমরা মানিয়ে নিয়েই আমরা জীবনযাপন করছি। আমরা একটু আপনার বর্তমানের একজন ওয়ার্ড কাউন্সিলর হিসেবে আপনার কাজকর্ম সম্পর্কে জানতে চাই, যে এই যে এতগুলো কাজ করেছেন, এখন জনসাধারণের জন্য আসলে আপনার যে নির্ধারিত কাজগুলো আছে সেগুলো কি করা সম্ভব হচ্ছে কিনা, আমরা এই বিষয়টা নিয়ে, বর্তমান বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। আসলে এই করোনাকালীন সময়ে এখনো পার হয়নি, এখনো আপনার ওই পিরিয়ডটা চলছে। ওই পিরিয়ডে আমরা যাদের এখন মনে করেন সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রথম ফোন আসে যে করোনা টেস্ট করতে হবে। এই করোনা টেস্ট গুলি আমরা করে করাচ্ছি, এবং পাশাপাশি যাদের যেসব বাসায় করোনা রোগী আছে তাদেরকে আমরা গাইডলাইন দিচ্ছি, আমরা তাদেরকে সাহসিকতা প্রদান করছি। আসলে করোনাটা সাহসের ব্যাপার, করোনাটাতে আপনি ভয় পাওয়ার কিছু নাই। আমরা জনগণকে প্রতিনিয়ত সচেতন করছি যাতে আপনারা করোনাতে আমরা আমাদের সহযোগিতায় তারা অনেকটা উৎফুল্ল, এবং তারা অনেকেই আমার সাথে ইতিমধ্যে আমার এলাকায় এখনো প্রায় 20-25টা পরিবারে করোনা আছে, তাদের সাথে আমার যোগাযোগটা আমি দেখেছি, তারা খুবই মানে যে ভয়ভীতি ছিল সেটা তাদের দূর হয়েছে। এই জন্য আসলে আমি আসলে তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা অনেক সাহসিকতা পরিচয় দিচ্ছে। আমার ওয়ার্ডবাসীকেও আমি এই ব্যাপারে ধন্যবাদ জানাই। এভাবেই আপনারা পাশে থেকে আপনাদের ওয়ার্ডের লোকদের সহযোগিতা করুন এবং তাদেরকে সাহস জুগিয়ে আপনারা এগিয়ে যান, সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের পক্ষ থেকে। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের সহকর্মী সাইফুল ইসলাম সুমনকে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যেতে চাই আমাদের সহকর্মী সোহাগ মিয়াজির কাছে, যিনি আমাদের সাথে আছেন কুমিল্লা 14 গ্রাম থেকে। সোহাগ, আপনি শুনতে পাচ্ছেন? সুমি, আমি আপনাকে শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন কোভিড-19 করোনা ভাইরাসের কারণে থেমে নেই বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড। গ্রাম হবে শহর, তারই ধারাবাহিকতায় আমরা জয়যাত্রা টেলিভিশনের সবসময়ের আয়োজন বিকাল 3টায় উন্নয়নের দেশ সংযোগ অনুষ্ঠান থেকে আমরা আজকে নিয়ে এসেছি কুমিল্লা দক্ষিণ 14 গ্রাম উপজেলার 5 নং শুভপুর ইউনিয়ন এলাকায়। আমরা আজকে সেই উন্নয়নের চিত্র আমরা দর্শকদের দেখানোর জন্য আমরা চলে এসেছি। আমাদের সাথে আজকে অতিথি আছেন 14 গ্রাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং কুমিল্লা জেলার শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী ও সমাজসেবা সেবক স্বীকৃত জনাব ASM শাহিন মজুমদার। আমরা আজকে আমাদের অতিথির কাছে জানতে চাইবো যে শুভপুর ইউনিয়নের কেমন উন্নয়ন হয়েছে। আসসালামু আলাইকুম। সোহাগ মিয়াজি, আপনাকে ধন্যবাদ, এবং জয়যাত্রা টেলিভিশনের সকল কলা কৌশলী যারা আমাদের শুনছেন সকল দর্শক বিন্দুকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের উন্নয়ন বলতে যা বোঝায়, আমরা শুভপুর ইউনিয়ন এই 14 গ্রামের জনপদ এক সময় খুবই ভঙ্গুর ছিল, এবং আমরা আমাদের মেইন রোড ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আমাদের 14 গ্রামে বুক চিরে গেছে, আপনারা জানেন। ওখানে যেতে পারতাম না, আমাদের কোনো রাস্তা ছিল না, ঘাট ছিল না, একদম অবহেলিত উপজেলা ছিল আমাদের 14 গ্রাম। আমাদের এই 14 গ্রামের একজন সোনার মানুষ, আমাদের প্রিয় নেতা মুজিবুল হক মুজিব, সাবেক রেলপথ মন্ত্রী, উনি যখন 14 গ্রামের এমপি হলেন, তারপর থেকে 14 গ্রাম আলোর মুখ দেখলো, এবং উনার কর্ম প্রচেষ্টায় এবং উনার ঐকান্তিক প্রচেষ্টায় এই 14 গ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের এই শুভপুর ইউনিয়ন, আমার ইউনিয়ন শুভপুর ইউনিয়ন, শুভপুর ইউনিয়ন, আমি বলবো যে আমার ইউনিয়ন দিয়ে আমি আপনাকে এক্সাম্পল মানে উদাহরণ দিব যে আমার শুভপুর ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে, যের মধ্যে আমাদের ইউনিয়ন অন্য উপজেলাতে যেতে পারতো না, মাঝখান দিয়ে ডাকাতিয়া নদী, ওই নদীর খেয়া তরি পার হইতে হইতো, নৌকা দিয়ে পার হইতে হইতো, অনেক কষ্ট, মানুষ হাট বাজার করতে পারতো না। কিন্তু আমাদের প্রিয় নেতা মুজিব ভাই অনেকগুলো বড় বড় ব্রিজ করে দিয়েছেন, যে 4 কোটি 5 কোটি টাকা ব্যয় অনেকগুলো 4-5টা ব্রিজ করে দিয়েছেন, বিশাল বিশাল, যেটা আমাদের ইউনিয়নের জন্য একটা মাইল ফলক।
এত সুবিধা আমাদের হয়েছে, যেটা আমরা সুক্রিয়া আদায় করতে পারবো না, এত বিশাল উপকার আমাদের হয়েছে। তারপর ধরেন আমাদের এরপরে ছোটখাটো খাল বিলে যে কালভার্ট গুলো, বক্স কালভার্ট গুলো, ওইগুলো মোটামুটি আমাদের এখানে অন্তত 20 থেকে 25টা কালভার্ট উনি করে দিয়েছেন। এর আরো অধিক হবে সংখ্যায়, এবং অনেকগুলো পিএইউ সেকশন থেকে, তারপরে এলজিডি থেকে উনি অনেকগুলো ফুল কালভার্ট করে দিয়েছেন। এবং এরপরে আসেন আমাদের রাস্তাঘাট, আমাদের শুভপুর ইউনিয়নের প্রধান যে সড়কগুলো কোনোটাই বাকি নাই, এবং ব্রিজ রোড যেগুলো গ্রাম্য রাস্তাগুলো 80% আমাদের উনি শেষ করে দিয়েছেন, করে দিয়েছেন, যেটা এই গ্রাম থেকে আরেক গ্রামের সংযোগ সড়ক। প্রধান ইউনিয়ন সড়কগুলো তো হয়েই গেছে, উপজেলা সড়ক তো বলার অপেক্ষায় রাখে না, হয়ে গেছে। এবং গ্রাম থেকে গ্রামের সংযোগ সড়কগুলো উনি পাকা করে দিয়েছেন। এবং হয়তো আরো হাতে গোনা কয়েকটা রাস্তা ছাড়া আমরা সমস্ত রাস্তাগুলো আমার প্রিয় নেতা মুজিব ভাই করে দিয়েছেন। এরপরে আসেন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমাদের সকল প্রাথমিক বিদ্যালয়গুলো উনি বিল্ডিং করে দিয়েছেন, একটা বাকি নেই। এবং অনেকগুলো প্রাইমারি স্কুল উনি 2তলা 3তলা ভবন করে দিয়েছেন। এরপর আমাদের হাই স্কুল শুভপুর ইউনিয়নের 4টা হাই স্কুল, 3টা হাই স্কুলের মধ্যে উনি 3টা হাই স্কুলে 4তলা ভবন করে দিয়েছেন। তারপরে আরো অনেক একাধিক বিল্ডিং করে দিয়েছেন। আরো আপনি জানেন যে আমার ইউনিয়ন 3টা মাদ্রাসা, একটা ডিগ্রি মাদ্রাসা, একটা আলিম মাদ্রাসা, একটা দাখিল মাদ্রাসা, এই 3টা মাদ্রাসার উনি আমাকে দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ আমাকে সভাপতি বানিয়ে দিয়েছেন উনি। এছাড়াও আরো অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত। এই 3টা মাদ্রাসাতে 3,26,00,000 টাকা দিয়ে উনি বিল্ডিং করে দিয়েছেন একটাতে, তারপর একটাতে 2টা বিল্ডিং করে দিয়েছেন, আরেকটাতে একটা বিল্ডিং করে দিয়েছেন। এইভাবে মোটামুটি আমাদের সকল মাদ্রাসাগুলো এখন বিল্ডিং হয়ে গেছে। আমাদের ছাত্ররা অত্যন্ত আরামে ফ্যানের নিচে বসে পড়ালেখা করতে পারে। একসময় তুলা গাছের নিচে বসে পড়ালেখা করতে হতো, কিন্তু এখন ফ্যানের নিচে বসে পড়ালেখা করার অনেক সুযোগ পেয়েছে। এবং আমাদের শাহিন মজুমদার, আমি আপনাকে একটু থামিয়ে দিচ্ছি। শাহিন মজুমদার, এই যে মাদ্রাসার কথাটি আসলো, যে মাদ্রাসাগুলো বিল্ডিং করা হয়েছে এবং মাদ্রাসাগুলোতে যে সকল শিক্ষার্থীরা থাকেন, আপনারা এলাকার যারা আছেন এবং যারা আসলে আপনারা একটু জানতে চাই, আপনি জেনেছেন ইতোমধ্যে যে মাদ্রাসাতে 2টা ছাত্রকে অত্যন্ত নির্মমভাবে কিন্তু তাদের উপরে নির্যাতন চালানো হয়েছে। এই মাদ্রাসাগুলো আপনারা কখনো পরিদর্শন করেন কিনা এবং মাদ্রাসার শিক্ষকদের আপনারা সোচ্চার করেন কিনা এই সকল বিষয়ে? আপনাকে আমি আশ্বস্ত করতে চাই যে আপনি বাংলাদেশের অন্য কোন মাদ্রাসায় কি হয় আমি জানি না, তবে আমাদের এই 3টা মাদ্রাসা যেগুলোর দায়িত্ব আমার হাতে, আমি এমন কোন মাস যায় না যে ওইখানে মিটিং করি না আমাদের অভিভাবক সদস্যদেরকে নিয়ে। এবং এরপরে আপনি আরো একটু জানবেন যে আমরা সকল অভিভাবকদেরকে নিয়ে, ছাত্র গার্ডিয়ান যারা, তাদেরকে নিয়ে আমরা অভিভাবক সমাবেশ করি, আমরা মা সমাবেশ করি, এবং আমাদের টিচারদেরকে দিয়ে আমরা টিম করে নিয়েছি যে বাড়িতে রাত্রে ছেলেমেয়েরা পড়ালেখা করে কিনা এটা নিশ্চিত করার জন্য রাত্রে আমাদের টিচাররা বাড়িতে হাঁটে গিয়ে, এবং রুটিন ওয়ার্ক শিক্ষকরা যেতেই হবে, এরকম রুটিন ওয়ার্ক করে দিয়েছি আমি, যে যেতে হবে এবং কোন রিপোর্ট এবং পড়ালেখার মান উন্নয়ন কেন হয় না, রেজাল্ট মনিটরিং করি, এবং রেজাল্ট যদি খারাপ হয় কোন সাবজেক্ট কোন টিচারের রেজাল্ট খারাপ হয়েছে, ওই রেজাল্ট কেন খারাপ হলো, ওই খাতা পর্যন্ত আমরা মনিটরিং করে দেখি যে এটা কেন খারাপ হলো। একটু প্রশ্ন রাখতে চাই, আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে শুভপুর ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে চেয়ারম্যান হিসেবে এলাকাবাসী দেখতে চায়, আসলে এই বিষয়ে আপনার বক্তব্য? আসলে এটা মানুষ যদি দেখতে চায়, সবাই দেখতে চায়, এটা আসলে আলহামদুলিল্লাহ। কারণ আমার কর্মকাণ্ড আসলে আমি আমার ছাত্র জীবন থেকে আমার রাজনীতির হাতে করি। আমার প্রিয় নেতা মুজিব ভাই, সাবেক রেলপথ মন্ত্রী, ওনার হাত ধরেই আসলে রাজনীতির হাতে করি। কারণ আমার আব্বা চেয়ারম্যান ছিলেন 30 বছর এই জনপদের, এই ইউনিয়নের। তো সেই সুবাদে ছোটবেলা থেকে আমাদের প্রিয় নেতা আমাদের বাড়িতে আসতেন যাইতেন, বা ওইভাবে ওনার সান্নিধ্যে আমি আসলে রাজনীতির আমার হাতে করি। তো উনি অতি কাছ থেকে ছোটবেলা থেকে ওনাকে দেখেছি এবং বড় হয়েছি। ওনার আজকে আমার বয়স ধরেন 45, আসলে বুঝার পর থেকে আসলে ওনার সান্নিধ্য পেয়েছি, এবং ধীরে ধীরে ছাত্র রাজনীতি থেকে আজকে একটা সামাজিক কর্মকাণ্ডে আমি আছি। তো ওনার সাথে সারা 14 গ্রামের এমন কোন ইউনিয়ন নাই, এমন কোন গ্রাম নাই আমি যাই নাই। আর আমার ইউনিয়নের 36টা গ্রাম, সারা 14 গ্রাম 429 গ্রাম তো গিয়েছি। আমার মুজিব ভাই উনি হলো মাঠের নেতা, উনি হলো মানুষের গ্রামে গঞ্জে
একেবারে একেবারে অজপাড়া গায়ে যেখানে কেউ যায় না সেখানে উনি যান। শাহিন মজুমদার, আপনার এই মনোবাসনা পূর্ণ হোক এবং আপনি জনগণের পাশে থেকে যে সেবার উদ্যোগ নিচ্ছেন এবং চেয়ারম্যান হওয়ার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করছেন এবং জনগণের পাশে থেকে কাজ করছেন, আশা করব যে আপনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের জন্য আরো বেশি বেশি করে কাজ করবেন, সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি লাইনে থাকবো, পরবর্তীতে আমাকে আবার সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহকর্মী সোহাগ মিয়াজিকে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে যেতে চাই আমাদের সহকর্মী আসাদুজ্জামান তালুকদারের কাছে, যিনি আমাদের সাথে আছেন নেত্রকোনা থেকে। আসাদ, আপনি শুনতে পাচ্ছেন? জি সুমি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি আসাদ, আমাদের সাথে আজকে সুমি অতিথি হিসেবে আছেন নেত্রকোনা যে পূর্বদলা উপজেলা, সেই পূর্বদলা উপজেলার সংসদ সদস্য বীর প্রতীক ছিলেন। উনি মুক্তিযুদ্ধে ওনার অবদানের জন্য ওনাকে বীর প্রতীক হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে এবং এই পূর্বদলা আসনের উনি বর্তমানে সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল, উনি আছেন আমাদের সাথে। ওনার কাছ থেকে জানতে চাইবো, দীর্ঘদিন যাবত তিনি এই উপজেলার সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন, কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, পাশাপাশি ওনার কি কি কাজ করেছেন এই এলাকায় এবং ভবিষ্যতে কি কি কাজ করার পরিকল্পনা আছে। সুমি। জি আসাদ, আমি শুনতে পাচ্ছি। আমরা সম্মানিত অতিথির সাথে কথা বলতে চাই। জি ধন্যবাদ। জি মাননীয় সংসদ সদস্য, আপনার আরেকটু পরিচয় পেয়েছি আমরা বীর প্রতীক খেতাব প্রাপ্ত। আমরা একটু আপনার কাজকর্ম সম্পর্কে জানতে চাই এবং এই যে নেত্রকোনার পূর্বধলাকে নিয়ে আপনার যে পরিকল্পনা, আপনি যে জনগণের পাশে থেকে কাজ করছেন, আমাদের সহকর্মী যেমনটি বললেন আর কি, আমরা সেই সূত্র ধরে আপনার কাছে আপনার নিজের মুখে আমরা শুনতে চাই, দর্শকদেরকে শোনাতে চাই। ধন্যবাদ। এইটা আমি যখন গ্রহণ করি সেই কত সালে নিলাম তো সেই সব একটা উন্নত এলাকা আমি দেখছি। রাস্তাঘাট নাই, বিদ্যুৎ নাই, আপনার শিক্ষা ব্যবস্থা রেল ব্যবস্থা থাকে, এই ধরনের থেকে আমি শুনছি আমার যাত্রা শুরু। এই যাত্রার অনেক চড়াই উত্তরাই পার হতে হয়েছে। আমার মনে পড়ে যে রাস্তা দিয়ে ব্রিজ গুলা ছিল, ডেলি ব্রিজ ছিল, সবগুলো ডেলি ব্রিজ, 7টা ডেলি ব্রিজ আমাকে ঠিক করতে হয়েছে। ভাড়া থাকতো, চলে আসতাম, লোকজনদের সাথে নিয়ে এগুলো ঠিক করতাম। পরবর্তীতে আমরা এগুলো পুরোপুরি ঠিক করেছি। রাস্তা এটা একটা মাইল ফলকের মতো। শ্যামগঞ্জ আপনি জানেন একটা পর্যটন এলাকা, এখানে প্রচুর সারা বাংলাদেশ থেকে প্রচুর মানুষ যাতায়াত করে। এই রাস্তাটাকে আমরা ঠিক করেছি। এই রাস্তাটি করতেও অনেক রয়েছে, বিশেষ করে কন্ট্রাক্টরদের যে দৌরাত্ম, এই চক্র ভেঙে কাজ করা আসলে জনগণের সমর্থন এবং যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী এবং ওনার সাহায্য সহযোগিতা হাতে নিয়ে আমি যাত্রা শুরু করছি এবং প্রতিটা জায়গায় আমি সফল হয়েছি। এরপরে আপনার দেখছি আমি যেমন আমাদের স্কুল কলেজ, এই স্কুল কলেজগুলো তো শিক্ষা ব্যবস্থা কিছু ছিলই না। সেই শূন্য হাতে যাত্রা আমার, তারপর ওখান থেকে আমি এগিয়ে গেছি ইনশাআল্লাহ ভালোই মোটামুটি। এই যে আপনার শূন্য পথ থেকে আজকে এই পর্যন্ত আসা, জি আপনার শূন্য পথ থেকে আজকে এই শূন্য হাতে খালি হাতে শুরু করে আজকে এই পর্যন্ত আসা, আপনি জনগণের কাছ থেকে এই যে কাজকর্ম দিয়ে আপনি জনগণের কাছ থেকে কতটুকু কি পেয়েছেন এবং জনগণের কাছ থেকে আরো কি প্রত্যাশা করেন এবং জনগণকে আরো কি দিতে চান, সেটা যদি জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনার এলাকার জনগণের উদ্দেশ্যেই আপনি বলেন। আমি আমার প্রথম শক্তি ছিল জনগণের সঙ্গে, ব্যাপক একটা জনসমর্থন নিয়ে আমি কাজ করি
এবং এই জনসমর্থনটা ওরা অব্যাহত রেখেছে, জনগণ অব্যাহত রেখেছে। এবং তার সাথে যুক্ত হয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহায্য সহযোগিতা। দুইটাকে একত্রিত করে আমি এগিয়ে গেছি। না হলে এখানে যে ভিসা সার্কেল ছিল, এই ভিসা সার্কেলকে সত্যি কঠিন হতো আমার জন্য। সেই কাজটা আমরা আর জনগণ যেটা আপনি বললেন, জনগণের সমর্থন এবং জনগণের সমর্থন আছে, সেই সমর্থনকে সাথে নিয়ে আমি পথ চলছি এবং এই পথ চলা অব্যাহত আছে। যতদিন জীবিত আছি এটা তো চলবেই। এটা যে জনগণের কথা বলি, জনগণের সাথে থাকতে হবে, শুধু ভালোবাসার জন্য না, নির্বাচনের জন্য না। এই জনগণকে ভালোবাসার কথা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু যে বইগুলো আমরা দেখি, সেগুলোর মধ্যে আমরা করতে পারি বঙ্গবন্ধু কিভাবে সাধারণ মানুষের উপর নির্ভর করতে পারে এবং সাধারণ মানুষকে নির্ভর করতে পারলে মানুষ কিন্তু ফিরিয়ে দেয় না, সাধারণ মানুষ কিন্তু সমর্থন দেয়। আমাদের সোসাইটি অনেক খারাপ হয়ে গেছে, আগের মতো তো নাই, অনেক অনেক খারাপ হয়েছে, এটা স্বীকার করতেই হবে। সোসাইটির এই মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ফাইট করে যাচ্ছেন, এটা আমাদের জন্য একটা আশা উদ্দীপনার ব্যাপার। এবং সেই মাননীয় প্রধানমন্ত্রীর যে সাহায্য সহযোগিতা এবং ওনার যে নিরাপত্তা, এটা আমাদের জন্য পরম পাথেয় এবং এটাকে পুঁজি করি আমরা এগিয়ে যাচ্ছি। জি, আসাদ তালুকদার, আপনি কি বলতে চেয়েছিলেন? আসাদ, আপনি শুনতে পাচ্ছেন? আমার প্রশ্ন আসলে আপনার প্রশ্ন মতোই সেটাই ছিল যে এই ছিল আসলে নেত্রকোনা পূর্বতলা থেকে। আসাদ, আমরা মাননীয় সংসদ সদস্যের সাথে আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে মাননীয় সংসদ সদস্য আপনি বলেছেন যে এই যে জনগণের ভালোবাসা, জনগণের সমর্থন নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, আগামী দিনের যুবকদের জন্য আপনার কি বার্তা আছে? আপনি অনেক কিছু করেছেন এবং আপনি একজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি, সেই হিসেবে আগামী দিনের আগামী প্রজন্মের জন্য আপনার কি সুবার্তা তাদেরকে দেওয়ার আছে আপনার এলাকার জন্য, নেত্রকোনার পূর্বধলার জন্য? আমার এলাকার যে যুবক শ্রেণী, এই যুবক শ্রেণী কিন্তু আমার কাজের বা শক্তি, এরা ওয়ান অফ দ্য পিলার। এই পিলারটা আমাকে খুবই সাহায্য সহযোগিতা করে এবং আমিও ওদেরকে দেখে রাখি যে কোন সময় কোন কাজটা তাদের করতে হবে, তাদের কাছে সেই বার্তাটা আমি পৌঁছাই এবং তারা সেভাবে সাড়া দেয়। আমি মনে করি আমার ইয়াং লোক যারা আছে, ইয়াং জনগোষ্ঠী, এরা এদের উপর আমি কিন্তু অনেক আশাবাদী এবং এই যুব সমাজটা যদি আমাদের ঠিক থাকে, আপনি জানেন যে যুব সমাজটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেখান থেকে আজকে আমরা এই জায়গাটা এসেছি। এখনো কিন্তু অনেক প্রবলেম আছে, আমাদের এইটাও স্বীকার করতে হবে, অনেক প্রবলেম আছে। এই প্রবলেম গুলো ধীরে ধীরে কাটিয়ে উঠতে আপনারা দেখেছেন এক সময় একটা বিষয় আমাদের সামনে এসেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সপ্তাহ হাতে সেগুলো করেছেন, এখনো আসে বিভিন্ন সময়। এগুলোকে ধরে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাই এবং অবশ্যই আমরা সফলতা লাভ করব। অবশ্যই আমরাও সেই খুঁটিগুলোকেই কাজে লাগাতে চাই। আমাদের যুব সমাজ আমাদের পিলার, আপনি বলেছেন অত্যন্ত সুন্দর কথা, এবং আমরা আমাদের যুব সমাজকে খুঁটি হিসেবে আমরা এগিয়ে নিতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের পক্ষ থেকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহকর্মী আসাদুজ্জামান তালুকদারকে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যেতে চাই আমাদের পরের সহকর্মীর কাছে। আমাদের সাথে আছেন আলামিন শেখ, তিনি আমাদের ঢাকা সিটি রিপোর্টার। জেনে নেব আলামিন আজকে আমাদের ঢাকার কোথায় থেকে সংযুক্ত হয়েছেন আমাদের সাথে। আলামিন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তুমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, আলামিন, আপনি ঢাকার কোথায় আছেন এবং অতিথির সাথে পরিচয় করিয়ে দিয়ে কথা বলুন। হ্যাঁ, আমি রাজধানীর জি আলামিন, আছি, আমার সাথে আজকে অতিথি আছে। আলামিন, আপনার সুদৃষ্টি কামনা করছি। আপনার কথাগুলো কেটে কেটে আসছে, আপনার কথা আসলে কোনো কিছু বোঝা যাচ্ছে না। আমরা আপনার কথাগুলো শুনতে চাই, দর্শকদেরকে শোনাতে চাই। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আলামিন। জি, আমি রাজধানীর কাকরাইলে আছি। আমার সাথে অতিথি আছেন
বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক এবং তিনি ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত নির্বাহী সদস্য নির্মল ডি কস্তা ড্যানিয়েল, তিনি আমার সাথে আছেন। আপনি জানেন অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে এই আসনটি 18 আসনটি শূন্য ঘোষণা করা হয়। সেই আসনে 56 জন আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। তো আমার সাথে যিনি আছেন তিনিও একজন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এবং তিনি একজন পরিচিত মুখ। তো আমরা তার সাথে এখন সরাসরি কথা বলবো। চলে যাচ্ছি নির্মল ডি কস্তা ড্যানিয়েল। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে সংযুক্ত হয়েছি আমাদের সহকর্মী আলামিন শেখের সাথে এবং তার সাথে আছেন সম্মানিত অতিথি নির্মল ডি কস্তা। তিনি আওয়ামী মনোনয়ন প্রার্থী, একজন প্রার্থী আছেন আমাদের সাথে। তিনি আসলে নির্বাচনের জন্য উদ্বিগ্ন হয়ে আছেন, যে তিনি জনগণের পাশে থেকে কাজ করতে চান। আমরা জেনে নেব তার মুখ থেকেই যে তিনি জনগণের যদি নির্বাচিত হতে পারেন সেই আসনে, কাকরাইল থেকে আসনে যদি নির্বাচিত হতে পারেন তাহলে জনগণের জন্য কি ধরনের কাজ করবেন। তার তো নিশ্চয়ই একটি পরিকল্পনা আছে, তার মুখ থেকে জেনে নিই আমরা তার পরিকল্পনাগুলো। নির্মল ডি কস্তা, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ অপরাহ্ন। আমি সর্বপ্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। তিনি বাংলাদেশের সপসি, আমাদের সোনার বাংলা গড়ার স্বপ্নদ্রষ্টা, এবং যারা বীর শহীদ হয়েছে তাদের সকলের আত্মার জন্য আমি শান্তি কামনা করছি। জি, আপনি বলুন। আপনার কাছে কিন্তু আমি প্রশ্ন দিয়ে দিয়েছি নির্মল ডি কস্তা, আপনার কাছে আমি দিয়েছি যে এই যে আপনি একজন আওয়ামী লীগের প্রার্থী, মনোনয়ন পাওয়ার জন্য আপনি আসলে এবং নির্বাচনের জন্য আপনি আসলে প্রচেষ্টা চালাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার তো নিশ্চয়ই একটি পরিকল্পনা আছে। আমাদের সহকর্মী আলামিনের কাছ থেকে জেনেছি যে সাহারা খাতুনের মৃত্যুর পর সেই আসনটি এখনো ফাঁকা রয়েছে এবং আপনিও সেখানে কিন্তু একজন লড়াকু হিসেবে কাজ করছেন। আমরা একটু আপনার মুখ থেকে শুনতে চাই আপনার পরিকল্পনাগুলো এবং আপনার আগামী দিনের কাজকর্ম কিভাবে হবে, এবং যদি নির্বাচিত হতে পারেন তাহলে জনগণের জন্য কি উপহার রেখেছেন। ধন্যবাদ একটি চমৎকার প্রশ্নের জন্য। আসলে আমার হৃদয়ে লালিত রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের মহান চেতনা, যিনি স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার জন্য। আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ স্বাধীনতার সুফল ভোগ করবে। কেউ যেন তাদের জীবন নিয়ে তারা যেন কোনোদিন কষ্ট না পায়। আমার স্বপ্ন থাকবে এই ঢাকা 18 আসন রাজধানীর প্রদীপের আলোর মধ্যে হয়েও কিন্তু একটি অনেক অবহেলিত জনপদ রয়ে গেছে। আপনি জানবেন যে সম্প্রতি আমাদের এই এলাকাটাকে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করা হয়েছে, কিন্তু দীর্ঘদিন যাবত আমাদের এখানে গ্যাস নেই, আমাদের এখানে অনেক রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার অনেক আমাদের অনুন্নত রয়ে গেছে। আমাদের এলাকা, আমি যেহেতু জীবনে সংগ্রাম করে বড় হয়েছি, আমার এলাকার মাটি মানুষের সাথে আমার সম্পর্ক রয়েছে অনেক দিনের, আমি অনেক সংগঠনের সাথে জড়িত। তাই আমি মনে করি সাধারণ মানুষের স্বপ্ন, এই মৌলিক অধিকারগুলো আমি তাদের প্রতিষ্ঠিত করতে চাই। এবং মাননীয় জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, উনি যে স্বপ্ন দেখেন যে আমাদের স্বাধীনতার সুফল প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিতে চান, উনি নিরলস পরিশ্রম করছেন। আমিও চাই ওনার হাতকে শক্তিশালী করার জন্য। আমার এই এলাকা ঢাকা 18 আসন রাজধানীর বুকে যে সুন্দর এলাকাটি গড়ে আছে, আমি সেই এলাকাটাকে আমি তাদেরকে মৌলিক অধিকার সহ তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। তাদের জীবনের আমি সোনার বাংলা স্বপ্ন করার জন্য, তাদের জীবনকে নতুন জীবন উপহার করার জন্য আমি কাজ করতে চাই। সেখানে আপনি যে সমস্ত, যেমন সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী ওখানে 4250 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আমি মনে করি এইভাবে প্রধানমন্ত্রী যা তার সদিচ্ছা আছে, সেই সদিচ্ছা সোনার বাংলা করে নিরলস পরিশ্রমের সাথে আমি একাত্ম হয়ে কাজ করতে চাই। আমি বিশ্বাস করি সাধারণ মানুষ আমার সাথে থাকবে। এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ যে স্বপ্ন পূরণ করে, স্বপ্ন তারা লালন করে আসছে, সেই স্বপ্ন আমি পূরণ করার জন্য কাজ করতে পারবো। আমরা নিশ্চয়ই প্রত্যাশা রাখতে পারি আপনার কাছে যে অ্যাডভোকেট সাহারা খাতুন যে কাজগুলো অসমাপ্ত রেখে গেছেন, আপনি নিশ্চয়ই সেগুলো সমাপ্ত করবেন। অবশ্যই আমার সুযোগ হয়েছে, আমি সৌভাগ্যবান। বঙ্গবন্ধুর সাথে সরাসরি কাজ করার সৌভাগ্য আমাদের জননেত্রী সাহারা খাতুন কাজ করে গেছেন। তার সাথে আপনি দেখবেন অনেকগুলো প্রোগ্রাম আমি করেছি, তার হাতে হাত মিলিয়ে আমি কাজ করেছি। আমার এলাকাতে তাকে অনেকবার নিয়ে গেছি। আমাদেরকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আমাদের বিভিন্ন জনগোষ্ঠী যা আছে তাদের সাথে উনি একাত্ম হয়ে কাজ করেছেন।
উনার সেই ধারাবাহিকতায় এবং একই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কমিটমেন্ট যে বাংলাদেশকে একটা সুন্দর জীবন সে উন্নয়নের মাইন্ড ফলকে উনি মূল মহাসড়কে দাঁড় করিয়েছেন, সেই কাতারে আমি বাংলাদেশকে দাঁড় করিয়েছি। আমার ঢাকা 18 আসনের সাথে আমি মনে করি আমাদের এই লোকজন আমার সাথে হাত থেকে শক্তিশালী করবে, আমরা সেই উন্নয়নের মহাসড়কে আমরা যেতে পারবো। উনার যে সব কাজগুলো উনি চেষ্টা করেছেন করে আমি ওনার সাথে ছিলাম, সেজন্য আমি চাই যে আমি আইনগত কাজ করেছি। বাংলাদেশে যারা আমাদের এই আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক মহলে আছে তাদের সাথে ওনার একটা সম্পর্ক ছিল, আমাদের সৌভাগ্য হয়েছে। আমি চাই ঢাকা 18 আসনের দায়িত্ব পেলে জনগণ যদি আমাকে ভোট দেয়, আমি আশা করি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গত বড়দিনেও বলেছি যে আমি আপনার হাতকে শক্তিশালী করতে চাই, আপনার পাশে থাকতে চাই, আপনার কাঁধে কাঁধ মিলিয়ে আমি কাজ করতে চাই বাংলাদেশ উন্নয়নের জন্য। আমি সুযোগটুকু পেলে আমি আশা করি শুধু সাহারা খাতুন নয়, আমি মাননীয় প্রধানমন্ত্রীর যেই স্বপ্ন আছে এবং জাতির জনকের স্বপ্ন পূরণে আমি অঙ্গীকারবদ্ধ হয়ে আমি নিরলসভাবে কাজ করে যাব। এই স্বপ্ন পূরণ আমি করবই করব। জি, আপনার কাছে 1 মিনিটের মধ্যে আমরা সংক্ষেপে, খুবই সংক্ষেপে জানবো যে এই যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে শব্দটি আসলে আপনার কথাগুলো আসলে আপনার কথার মধ্য দিয়েই আমরা পেয়েছি। আমি এই কথাটি স্কিপ করে আপনাকে বলতে চাই যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এগুলোর ভেদাভেদ ভুলে আমরা কি মানবতার জন্য মানুষ হিসেবে কাজ করব কিনা, এবং আপনি এই যে আরও একটি কথা বলেছিলেন যে গ্যাস, বিদ্যুৎ, পানি অনেক সমস্যা রয়েছে। আমরা আসলে ঢাকা শহরে নানা ধরনের সমস্যার মধ্যেই কিন্তু বসবাস করে থাকি। এই ধরনের সমস্যাগুলোর আসল সমাধানও আপনার দ্বারা আমরা পেয়ে যাব কিনা একটু আমরা 1 মিনিটের মধ্যে আপনার মুখ থেকে আমরা জানতে চাই, দর্শকদেরকে জানাতে চাই। ধর্মনিরপেক্ষতা এটা বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে নানাভাবে এটা অনেকভাবে আমাদের এটা সেই আসল জায়গা থেকে সরে গিয়েছে, কিন্তু জাতির জনক যে স্বপ্ন দেখে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন আমি সেই স্বপ্ন লালন করি। আমি মনে করি 72 সংবিধান প্রতিষ্ঠিত ও সুপ্রতিষ্ঠিত হবে, সেখানে মানুষ হবে সবার মুখ্য, এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এই বাংলা সকলে মিলে আমরা বাংলাদেশকে উন্নয়ন করবো একসাথে কাজ। ধন্যবাদ নির্মল জি কস্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই চেতনা বাংলাদেশের ঘরে ঘরে রয়ে গেছে। আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নির্মল রি কস্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের পক্ষ থেকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহকর্মী আলামিন শেখকে। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠান থেকে আমি সুমি হাসান এখানে বিদায় নিতে চাই। তার আগে যে সকল সহকর্মী এবং যে সকল অতিথিরা আজকে সংযুক্ত ছিলেন তাদের সবাইকে আবারও জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, জয়যাত্রা টেলিভিশনের সাথেই থাকুন এবং মানুষের মাঝে ভেদাভেদ ভুলে মানুষ হিসেবে সকল ধর্মকে ভেদাভেদ না করে আমরা ধর্মনিরপেক্ষভাবে মানুষের জন্য কাজ করি। আল্লাহ হাফেজ।